হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্লাস 12-এর অনলাইন বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা বইয়ের প্রথম যে গল্পটা আছে সেটা, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের। তো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু করার আগে বলি, কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এই গল্পটা নেওয়া হয়েছে 76-এর মন্বন্তরের সময়কাল থেকে। মন্বন্তর নামক এক গ্রন্থ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। সেই সময় 76-এর মন্বন্তরকালে কিছু ঘটনা এখানে বর্ণনা করা আছে। তো কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতের মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে সে ট্রামে ওঠে, নামে গিয়ে পায় অফিসের দরজায়। শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে তার বাড়ি, যে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়িটা এমন এক নিরিবিলি অঞ্চলে যেখানে ফুটপাত বেশি নেই, সেখানে হচ্ছে লোকজন বেশি মারাও যায় না। তার ছোটো ভাই ও চাকর বাজার হাট করে, অর্থাৎ মৃত্যুঞ্জয় বাড়ি থেকে তেমন একটা বেরোয় না, যা যায় শুধুমাত্র অফিসে, তাও ট্রামে ওঠে ও নামে গিয়ে পায় অফিসের দরজায়। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার একটা প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা ডাল তরকারি মাছ দই ভাত সব বমি করে উগরে দিল। অর্থাৎ মৃত্যুঞ্জয় ফুটপাতে প্রথম মৃত্যু দেখেছিল। সেই মৃত্যু দেখা তাকে এতটাই আতঙ্কিত করেছিল যে সে অফিসে ঢুকে প্রথমত সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়, তারপর তার বমি ভাব চলে আসে। তাই সে একটু উঠে কলঘরে, কলঘর মানে এখানে স্নানাগারকে বোঝানো হয়েছে, সেখানে গিয়ে ভাজা ডাল তরকারি মানে যা যা খেয়ে এসেছিল সব বমি করে উগরে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো এবং কলঘর থেকে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। অর্থাৎ পাশের কুঠুরি থেকে নিখিল যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছে, তখন সে তার খবর নিতে আসে এবং এসে দেখে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করে গ্লাসটা নামিয়ে রেখে সুন্দর দৃষ্টিতে এক মনে দেয়ালের দিকে তাকিয়ে রয়েছে। আপিসে সে আর নিখিল পায় সমপদস্থ, মাইনে দুজনেরই সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। টিকির রোগা তীক্ষ্ণ বুদ্ধি একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে মোট 8 বছরে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে তুলে কাটিয়ে দিতে চায়। অর্থাৎ এখানে কবি মানিক বন্দ্যোপাধ্যায় নিখিল অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সমপদস্থ যে কর্মচারী তার বর্ণনা দিয়েছে, যে নিখিল আর এর পাই মৃত্যুঞ্জয় দুজনের সমপদস্থ, দুজনের মাইনে সমান। আর একটা বর্ণনা লেখক দিয়েছে, সেটা হলো যে নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি আলসে প্রকৃতির লোক ও মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। অর্থাৎ 8 বছর মানে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে 6 বছর, আর এখানে নিখিলের বিয়ে হয়েছে 8 বছর। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, হয়তো মৃদু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলে নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুলে মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে অবক্ষয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয় মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া নিস্তেজ নয়, শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে,
মানুষের জগতে তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈশ্বর সঙ্গে তখন সে ভাবে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে খুবই পছন্দ করে, মৃদু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এইসব থেকে হিংসা করলেও সে মনে মনে খুবই ভালোবাসে। অর্থাৎ দেখবে বন্ধুরা, যে আশেপাশে ধরো তোমার কোনো বন্ধু রয়েছে, সে তোমার দিয়ে কিছু একটা ভালো জিনিস পারে, অর্থাৎ সেটা দেখে তোমার হিংসা হয়, কিন্তু তুমি তার সত্ত্বেও তাকে ভালোবাসো। এখানে সেই কথাটাই কবি বোঝাতে চেয়েছে। মৃত্যুঞ্জয় যে দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কথা ছিল না, কিন্তু তার খেপিয়ে তুলে, মানে তাকে একটু যদি কিছু বলা হয়, তার মধ্যেকার অন্ধকার বেরিয়ে এসে তাকে নিস্তেজ করে দিত। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। শাস্ত্রীটা আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁজছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলি দিতে। ফুটপাতের ওই বিবস্ত্রতার ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কিও কেমন, কত কষ্ট না হয় খেয়ে না খেয়ে মরতে, কীরকম কষ্ট। ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন নিখিলকে ফুটপাতে মৃত্যুর কথা বলছে, আরও দু চারটে কথা বলছে, তখন হচ্ছে নিখিল বুঝতে পারছে মৃত্যুঞ্জয়ের ভিতরে তার অবস্থাটা কী হচ্ছে, সে ভেতরে ভেতরে কতটা অসুস্থ হয়ে পড়ছে। তখন নিখিল ভাবনা করছে যে ফুটপাতে মরে যাওয়াটাও কি না খেয়ে মরাটা কত কষ্টের। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি আমি খেয়ে বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকেও ভেবে পাই না কি করে সময় কাটবে। ঠিক শত ঠিক আমাকে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটা খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। ভিক্ষার মতো অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সে উচিত না। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন নিখিলকে বলছি যে আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে এর পায়েছে যদি, তখন হচ্ছে নিজেকে মৃত্যুঞ্জয় ঠিক জানাচ্ছে যে সে এতকাল খেয়ে পড়ে বেঁচে এসছে, কিন্তু যে লোকেরা না খেতে পেয়ে মরে আছে তাদের কি অপরাধ? মৃত্যুঞ্জয় চুপ ছলছল করছে দেখে তখন নিখিল চুপ করে যায়, কারণ দরদের যে ছোঁয়াচে এই জগতে নেই। ক্ষুধার অন্যের সমিতে অর্থাৎ পুঞ্জীভূত করে সমস্ত দরদ যদি ঢালা হয়, তবুও এ আগুন নিববে না। নিখিল এখানে এ কথাটাই বলতে চাইছে। চিতার আগুনে যত কথা মরায় এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিল, আগুনে তাদের পুড়িয়ে ছাই করে দেবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটাগুড়ির মৃতদেহ স্বর্গে পাঠানো হয়নি বলে একজন তীক্ষ্ণ হা হতাশ মন্তব্য করা হয়েছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় সব কথা ভাবছে যে না খেয়ে মরে গেল লোকটা, করতে করতে সে একটা সংবাদপত্র তুলে নিল। সেখানে বলা হয়েছে যে মৃতদেহ গোটাকুড়িকে স্বর্গে পাঠানো হয়নি বলে ঠিক হাউতাস মন্তব্য হয়েছে খবরের পেপারে। কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক চেষ্টা করছে 3টে সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ ভীষণ গম্ভীর আছে। নিখিলের সঙ্গেও কথা হয়নি। অর্থাৎ মাইনের তারিখ আসার পর নিখিল হচ্ছে টাকা গুনছে, কারণ নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় টাকা পাঠাতে হয়, তাই সে টাকার ব্যাপারটা 5 টাকা করে কমিয়ে দেবে এই সিদ্ধান্তই নিচ্ছিল। তখন মৃত্যুঞ্জয় ঘরে এসে বসে। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একটা নিখিলের সামনে রাখলো, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তোর নজর লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাস ধার করছিস, তা হোক, আমায় কিছু একটা করতেই হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি।
আমার আর তনুর মার একবেলার ভাত বিলিয়ে দিন। অর্থাৎ নিখিল ঘরে এসে বসার পর তার সমস্ত মাইনেটা নিখিলকে দেয় মৃত্যুঞ্জয়। তারপর মৃত্যুঞ্জয়ের টাকাটা গোনার পর নিখিল দেখে সমস্ত মাইনেটা। তখন নিখিল মৃত্যুঞ্জয়কে বলে যে তার বাড়িতে 9জন লোক, তার বাড়িতে একেই এই মাইনের টাকায় পেট চলে না, তার উপর আবার টাকাটা সে রিলিফ ফান্ডে দিয়ে দিচ্ছে। নিখিল অ্যাক্টিস্ট্রিটে ডাকে, তাকে জ্বর হলে যেমন মৃত্যুঞ্জয়কে দেখাচ্ছে সেরকমই দেখাচ্ছে, ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 টুকুরি টিকতে পারবে। অর্থাৎ এখানে টুনুর মা এই জায়গাটা টুনুর মা মানে মৃত্যুঞ্জয় স্ত্রী। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো বন্ধুরা এটা দাগ দিয়ে দিতে পারো, নোট করে নিতে পারো, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, আমি কি করব? কত বলেছি, কত বুঝেছি, কথা শুনবে না। আমি না হলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্যটা পেটে যাবেই কারণ না কারো। যে রিলিফ চলছে শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মধ্যে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে এলো। অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে অনেক কথাই বলতে চাইল কিন্তু বলতে পারলো না, কারণ মৃত্যুঞ্জয় যা দেখি মনে হচ্ছে যে জ্বর হলে যেরকম লাগে মৃত্যুঞ্জয় ভেতরে ভেতরে সেরকমই পুড়ছে, সন্দেহ নেই। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয়। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও সেই সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি নিজেই খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে না খেয়ে মেরে ফেলারা পাপ। এটা পাশবিক স্বার্থপরতা। অর্থাৎ মৃত্যুঞ্জয় শুধু বলল ভুরি ভোজন, অর্থাৎ এখানে ভুরি ভোজন মানে বেশি খাওয়াটা উচিত না, কিন্তু না খেয়ে মরাটাও উচিত নয়। অর্থাৎ নিখিল বলছে যে কেটে ছেটে যখন মৃত্যুঞ্জয় খাওয়া কমিয়ে দিয়েছে তখন নিখিল বলছে যে দেশের সমস্ত লোক মরে গেলেও সে যতটুকু সংগ্রহ করে সেইটুকু দিয়ে নিজের পেট চালাবে, অন্য কাউকে দেবে না। পাশবিক স্বার্থপরতার কথা এখানে নিখিল বলেছে। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অকান্ত গোয়েল দেওয়ার বদলে তাদের যদি এমন স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় কেউ না খেয়ে মরতো না। তার সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এমন সময় বেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ করে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লঙ্গরখানায় লাইন দেয়, তাদের অন্য পার্টিদের ভিড় মৃত্যুঞ্জয় দেখে। প্রথম এইসব যত্ন আলাপ করতো, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে, ভাষা বলার ভঙ্গিও তাদের একই ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতনা মানুষের প্যানপ্যানের মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ নিখিল তারপর থেকে বদ্ধ পাগল হয়ে যেতে লাগলো। সে অফিসের কাজে ভুল করে চুপচাপ বসে থাকে, তারপর বেরিয়ে যায় সেই রোয়াকে, ফুটপাতে, ডাস্টবিনে, তারপর যেখানে দোকান বন্ধ করার পর রাত 9টার পর রোয়াকে একটু ভালো আশ্রয় খোঁজে, যেসব ফুটপাত পাশে তাদের গিয়ে খোঁজ খবর নেয়, তাদের সঙ্গে কথা বলে। নোংরখানায় যারা ভোর 4টে থেকে অন্য পার্টি লাইন নেয় তাদের সঙ্গে কথা বলে। অর্থাৎ মৃত্যুঞ্জয় সেই ফুটপাত বাসীদের মতো হয়ে যেতে থাকে। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজ করে, বারবার বাইরে পাঠিয়ে দেয়। বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাইরে সকলের কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সঙ্গে থাকে তার।
অর্থাৎ মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা এই অবস্থায় শোচনীয় হয়ে পড়ে। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন বাড়িতেও ভালোভাবে মন দিচ্ছে না, কাজেও ভুল করছে, তখন বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। টুনুর মা শয্যাশায়ী হয়ে পড়ে। সে বিছানায় পড়ে থেকেছে, বাড়ির যত ছেলেপুলে আছে সকলকে দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ পাঠায়, কিন্তু তারা কোথায় খুঁজবে? এই বড় শহরে কোথায় নিয়ে মৃত্যুঞ্জয় আছে, কী করে বার করবে? তাই তারা বাইরে ঘুরে ফিরে আসে। তারপর নিখিলকেও বারবার মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতে হয় মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে। তখন টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্থির হচ্ছে, তাকে সকাতরে জানায় যেন মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকে সে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ওঠেন ঘরের দিকে তাকান, যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম। ঠাকুরপো ঘুরতেন? নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ নিখিল যখন টুনুর মাকে বলে যে সুস্থ হয়ে যদি সে বাড়ির কাজকর্ম মন দেয়, তাহলে নিখিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে সারাদিন থাকবে। কিন্তু টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী বলে, উঠতে পারলে তো সে নিজেই ঘুরতো, কারণ সে হচ্ছে তার স্বামীর সঙ্গে থেকে থেকে তার স্বামীর মতো চিন্তা ভাবনা হয়ে গেছে। তার ছেলে মেয়ের জন্য চিন্তা হয় না, তারও কেবল মৃত্যুঞ্জয়ের মতো ফুটপাতের লোকগুলোর কথাই মনে হয়, কারণ তাকেও মৃত্যুঞ্জয় 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেক চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই তো করা যায় না। এই ভাবনাতেই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছু ভালো করতে পারবে না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন টুনুর মারও এই একই কথা, একই রকম অবস্থার কথা শুনি, তখন নিখিলও মুখটাও কালি হয়ে যায়। কারণ টুনুর মাও বলছে যে লোকগুলোর জন্য চিন্তা হয়, ফুটপাতে যারা পড়ে থাকে তাদের জন্য চিন্তা হয়, ছেলে মেয়ের জন্য চিন্তা হয় না। এই কথা শুনে নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয় ঘোরাফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শুনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। কমে কমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে যায় না, অফিস যাওয়া ছেড়েই দিয়েছে, কারণ সে ফুটপাতে ঘুরে বেড়ায়। আর নিখিল চেষ্টা করে তাই মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। অফিসে ছুটির দিন মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থান নির্দিষ্ট, কারণ আগেই বলা হয়েছে মৃত্যুঞ্জয় কোথায় কোথায় ঘুরতে যায়। ঘন্টার পর ঘন্টা তাই নিখিলও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। টুনুর মায়ের কথায় তাকে উল্টো পাল্টাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মৃত্যুঞ্জয়ের মাথায় কোনো কথাই ঢোকে না। নিখিল বুঝতে পারে, অর্থাৎ কথার অভিজ্ঞতাটা ম্যারপাছি অর্থহীন হয়ে গেছে। তাই নিখিলও মাঝে মাঝে হাল ছেড়ে দেয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিবলি সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাংরা, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ থেকে যায়। ছোট একটা মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কারাগারে মারামারি করে নোংরখানায় খিচুড়ি খায়। বলে, গাঁ থেকে এসেছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ মৃত্যুঞ্জয় সেই ফুটপাতবাসীদের মতো থেকে থেকে হঠাৎ করে তার গা থেকে ধুলিবলি সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয় সেই ফুটপাতবাসীদের তার জামাগুলো দিয়ে দেয়। এখানে সেই কথাই কবি বোঝাতে চেয়েছে। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাংরা, সেও ফুটপাতবাসীর মতো ন্যাংরা গায়ে জড়িয়ে থাকে। তার গায়েও মাটি জমা হয়ে যায়, দাড়িতে তারও মুখ থেকে যায়। ছোট একটা মগ হাতে নিয়ে সেই যে নোংরখানায় যারা হচ্ছে খাবারের জন্য কারাগারে মারামারি করে, সেও তাদের সঙ্গে লাইন দেয়। অর্থাৎ প্রকৃতই সে ফুটপাতবাসী হয়ে ওঠে। সেও লোকজনের মতো বলে, গাঁ থেকে এসেছি, খেতে পাইনি বাবা, আমাকে খেতে দাও। অর্থাৎ এই পুরো গল্পটা থেকে কবি মানিক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলতে চেয়েছে সেটা হলো মন্বন্তরের কথা। 76-এর মন্বন্তরের কথাকে এখানে একটা মৃত্যুঞ্জয়, একটা প্রধান চরিত্র, তার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। এখানে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় যে ব্যাপারগুলো দেখেছে, সেই মন্বন্তরকালে মানুষের অবস্থা কীরকম ছিল, তাদের অবস্থার পরিচয় এখানে লেখক ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মন্বন্তরের সময় মানুষ কীভাবে মারামারি, কারাগারি করে নোংরখানায় খাবার খেত ও হচ্ছে ভালো থাকার জন্য হচ্ছে একটু ওয়াকের ওপর ভালো জায়গা খুঁজত, তাদের কথা এখানে বোঝাতে চেয়েছে মৃত্যুঞ্জয়ের মাধ্যমে।
তো বন্ধুরা, কে বাঁচে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদের জন্য কে বাঁচে থেকে বড় কোশ্চেন ইম্পর্টেন্ট, তার সঙ্গে শর্ট কোশ্চেনের জন্য তোমরা টেক্সটটাকে ভালোভাবে পড়বে। ওই ভিডিওটাকেও যদি 2-3 বার শুনে নাও, বুঝতে পারো, তাহলে টেক্সট পড়লে অবশ্যই পড়াটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।